5:05 কাজী অফিসের সামনে দাঁড়িয়ে থাকার পর শুভ্র এলো না। সেদিন প্রথমবারের মতো বুঝলাম ভয় কি। আগে ভালোবাসার কেউ ছিল না, তাই হারানোর ভয়টা ছিল না। শুভ্র আমার চাচাতো ভাই। বাবা মায়ের মৃত্যুর পর চাচা চাচি কখনোই আমাকে সহ্য করতে পারতেন না। দাদু ছিলেন বলে কিছু বলতে পারতেন না। 1 সপ্তাহ হয়েছে দাদু মারা গেছেন। তিনি মারা যাওয়ার পরদিনে আমার কলেজ যাওয়া বন্ধ হয়ে যায়। 2 দিন পরে বিয়ে ঠিক হয়। আর আজ ছিল বিয়ে। শুভ্র ভাইয়ার কথায় বিয়ের আসর ছেড়ে তার জন্য চলে এসেছিলাম, অথচ তিনি আসলেন না। এখন না আমি ফিরতে পারবো, আর না শুভ্র ভাইয়ের কোনো খোঁজ আছে। এক নাগাড়ে কথাগুলো বলে গেল আদিরা নামের মেয়েটা। মেয়েটার নামের অর্থের সাথে মিল আছে বলতে হবে। বাস্তব অর্থে শক্তিশালিনী। সে হয়তো আমার সাধ্যি নেই যে কারো প্রণয়ের টানে এমন করে সব বিসর্জন দিয়ে ছুটে আসব। ভালোবাসা শব্দটার প্রতি বিতৃষ্ণা আমার বহুদিনের। তন্নি চলে যাওয়ার পর থেকে কাউকে আর ভালোবাসতে পারিনি। তন্নি আমার প্রাক্তন স্ত্রী। অবশ্য আইন অনুযায়ী সে এখনও আমার স্ত্রী। তবে সে অন্য কারোর সাথে এক ছাদের নিচে থাকে। কার সাথে থাকে, কোথায় থাকে, কিচ্ছু জানি না। কথাগুলো আপন মনে আওড়াচ্ছিল আদ্রিত। কপালের এক কোণে বেয়ে রক্ত ঝরছে আদিরার। মেয়েটার রাস্তায় গুন্ডাদের খপ্পরে পড়েছিল নাকি কিছুতে বলে ওঠেনি ঠিকমতো। আদ্রিত বা এখন এই মেয়েকে নিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। সে থাকে শহরের মাঝামাঝি বেশ কোলাহলপূর্ণ এক বাড়িতে, তাও ভাড়া বাসা। এই মেয়েকে নিয়ে সেখানে ওঠা অসম্ভব। তাছাড়া তন্নি পালিয়েছে 2 সপ্তাহ হয়নি। এমন সময় অন্য মেয়েকে নিয়ে বাসায় ঢুকলে রীতিমতো চরিত্রহীন খেতাব পেতে দেরি হবে না। কিন্তু মেয়েটাকে এভাবে ফেলে তো যেতে পারছে না আদ্রিত। মেয়েটার সস্তা লাল শাড়ির আঁচল ঝুলে পড়েছে বেঞ্চের শেষ প্রান্তে। এলোমেলো চুলগুলো সন্ধে মৃদু বাতাসে দোদুলমান। আদ্রিত আর 7 পাঁচ না ভেবে মেয়েটার হাত ধরল। আদিরা আচমকা উঠে ছাড়িয়ে নিল হাত। দেখুন, আমাকে ভয় পাওয়ানোর দরকার নেই। আপনার কোনো ক্ষতি করব না আমি। মাঝরাতে আপনাকে এখানে ফেলে যেতে পারছি না। আপনার বাসায় প্রবলেম হবে না? হলে হবে, সেটা ভেবে আপনাকে এখানে ফেলে আমি যাব না। আদ্রিরা ব্যাগটা হাতে নিয়ে সামনে এগোতে লাগলো আদ্রিত। পেছনে আদ্রিরা অনিপুণ হাতে শাড়ি সামলানোর চেষ্টায় ব্যতিব্যস্ত। সন্ধ্যা পেরিয়ে রাত নামছে। আলো ছিটেফোঁটা নেই রাস্তায়। লিওন আলোর বাতিগুলো জ্বলছে না। এমন ঘুটঘুটে অন্ধকারে রাস্তায় হাঁটতেও ভয় হচ্ছে আদিরের। একটু আগে গুন্ডাগুলো এমনভাবে তাড়া করছিল, আদ্রিত পাশের বেঞ্চে আশ্রয় দিয়েছিল নিয়তি তাকে। এখন সেই নিয়তি আদ্রিতকে নিয়ে যাচ্ছে আদ্রিতের বাড়িতে। চলে এসেছি আমরা। আদ্রিতের কথায় থেমে গেল আদিরা। অন্ধকারের চোখের সামনে সে কিছুই দেখছে না। সামনে কি আছে তাও আন্দাজ করতে পারছে না। একটু বাদে উপলব্ধি করলো কেউ একজন তার হাত টেনে ধরে বেশ সন্তর্পণে ভেতরে নিয়ে যাচ্ছে। একটা ঘরে ঢুকে খট করে দরজাটা লাগিয়ে দিল আদ্রিত। আদ্রিয়া বেশ ভয়ে ভয়ে আছে, কি করবে বুঝে উঠতে পারছে না। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি রান্না বান্না করছি। আপনি রান্না করবেন? জি, অভ্যাস আছে। কথাটা বাড়ালো না আদ্রিয়া। তা দ্রুত ওয়াশরুমের দিকে চলে গেল। আদ্রিত বেসিনে গিয়ে মুখে সামান্য পানি ছিটে দিয়ে আবার রান্নাঘরের দিকে গেল। সবজি তেমন কিছু নেই, অথচ মেহমান ঘরে এসেছে। তাকে যাতা তো আর খাওয়ানো যাবে না। ফ্রিজ থেকে মাংস বের করে ভিজতে দিল আদ্রিত। এর মাঝে দরজায় খটখট শব্দ শুনে চমকে উঠল সে। এই সময় কে দরজায় ধাক্কা দিচ্ছে? অজানা এক আশঙ্কা মনের ভেতরে ভয় জমতে শুরু করলো তার। ঢোক গিলে ধীর পায়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে বিসমিল্লা বলে দরজা খুলতে দেখল উপরতলার বাসাওয়ালি খালাম্মা। সালাম দিয়ে আসার কারণ জিজ্ঞাসা করলো আদ্রিত। অন্যদিন হলে হয়তো ভদ্রমহিলা ভেতরে রেখে খানিকক্ষণ গল্পগুজব করতো, তবে আজ তা সম্ভব না। আজ এমনিতে এত ঝামেলার মাঝে আসে সে। ভদ্রমহিলা যেন ভেতরে যেতে অনাগ্রহী। আদ্রিতের হাতে একটা ধূসর রঙের খাম ধরিয়ে দিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠলেন। আদ্রিত খামটা নিয়ে দরজা লাগিয়ে দিলেন। খামটা টেবিলে রেখে দেখতে গেল মাংসের অবস্থা। 8 ঘন্টার বেশি সময় ধরে ওয়াশরুমে দাঁড়িয়ে চোখে মুখে পানি দিচ্ছে আদ্রিতা। তবুও যেন সে মানতে পারছে না তার সাথে যা হয়েছে তা বাস্তবতা। শুভ্রকে সে 1.5 বছর ধরে ভালোবাসে। এটাও তো একতরফা ভালোবাসা নয়। শুভ্র তো আদিরাকে ততটাই ভালোবাসে, তবে কেন হঠাৎ এমন একটা কাজ করে বসলো শুভ্র? এমন করে আদিরার সাথে ছলনা করে সব কিছু কেড়ে নিতে একটু বাধল না তার? আজকের এই রাতটা পেরোলে তো চলে যেতে হবে তার। কোথায় যাবে, কার কাছে যাবে তার নিশ্চয়তা নেই। এমনকি আজকের রাতটা সে যে আদ্রিত নামক অপরিচিত লোকটার কাছে নিরাপদ কিনা তার নিশ্চয়তা নেই। সব কিছুর মাঝে নিজেকে একটুকরো অবহেলিত আবর্জনাখণ্ড মনে হচ্ছে আদিরার। চোখে মুখে আর এক দফা পানি দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে মাথাটা ঘুরে ওঠে আদিরার। সারাদিনের ক্লান্ত আর না খেয়ে থাকার সব মিলিয়ে মাথার উপর দিয়ে অনেক প্রেশার গেছে, তাই তো শরীর তো একেবারে শেষ। বিছানায় বসতে ঘুমে আসন্ন চোখ দুটো আর বাধা মানল না। বালিশে হেলান দিয়ে ঘুমের জগতে হারিয়ে গেল আদিরা।
আদ্রিত রান্না শেষ করে ঘরে আসতে দেখে আদিরা বেসামালভাবে বিছানায় এক প্রান্তে শেষ প্রান্তে শুয়ে আছে আর একটু হলে নিচে পড়ে যাবে। কিছু খেলো না, সারাদিন ক্লান্তি, না খেয়ে থাকা, অসুস্থ না হয়ে পড়ে। বারান্দায় গ্রিলের ফাঁকে পূর্ণিমার চাঁদটাকে দেখা যাচ্ছে। জ্যোৎস্না আলোয় এসে পড়েছে বধূবেশে সেজে থাকা আদিরার উপর। আদিরার শ্যামবর্ণের মুখটাতে চাঁদের রোশনি মুখে সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিছে। আজকাল তন্নিকে আর মনে পড়ে না আদ্রিত। হয়তো তন্নির অবস্থাটাও এমন ছিল, ভালোবাসার টান সে বিয়ের পরেও ভুলতে পারেনি বলে ছেড়ে গেছে আদ্রিতকে। আচ্ছা, একটাবারও কেন সব বলল না তন্নি? আদ্রিত তাহলে নিজেই তন্নিকে রেখে আসতো, এভাবে নিজের আর আদ্রিতের পরিবারের মুখে চুনকালি মেখে না গেলেও পারত। আদিরা নড়ে উঠছে বারবার, সম্ভবত ঠান্ডা লাগছে। আদিরার গায়ের কাঁথাটা দিয়ে বারান্দায় গেল আদ্রিত। রকিং চেয়ারে রাখা আছে একটি বারান্দা। তন্নি এখানে বসে চুল আঁচড়াতো রোজ। বিয়ের 1 বছরও পূর্ণ হয়নি তাদের। তন্নির কথা ভাবতে ভাবতে আদ্রিতের মনে পড়ে টেবিলের উপর রেখে আসা খামটার কথা। চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে টেবিলের উপর থেকে খামটা হাতে নেয় আদ্রিত। খামটা হাতে নিয়ে যেন খোলার মানসিক শক্তিটা হারিয়ে পাচ্ছে। পার্কের ওই বেঞ্চটাতে তন্নিকে নিয়ে বসতো আদ্রিত। রোজ শুক্রবার এই সময়টা প্রেমিক প্রেমিকা হয়ে কাটাতো তারা। এত ভালোবাসার মাঝেও তন্নির মনের অভিযোগটা কখনো বুঝতে পারেনি আদ্রিত। এটা কি তার ব্যর্থতা নাকি তার ভালোবাসা, ঠিক বুঝে উঠতে পারে না। খামটা খুলে একটা লিগ্যাল নোটিশ হাতে পেয়ে আসে আদ্রিতের ডিভোর্স পেপার। মুহূর্তে মাথার উপর আকাশ ভেঙে পড়ে। তন্নি ডিভোর্স লেটার পাঠিয়েছে। এতটাই সহজ বুঝি একটা সম্পর্কে বিচ্ছেদ আনা যায়? ডিভোর্স লেটার সযত্নে ডয়েলে তুলে রাখে আদ্রিত, আর খামে আরেকটা চিঠি পায়। চিঠির গায়ে মাখানো পরিচিত সুগন্ধি তন্নির স্মৃতিতে খেয়ার ভাসাচ্ছে আদ্রিতের। চিঠিটা খুলল আদ্রিত। পেন্সিলে লেখা চিঠি, গোটা গোটা অক্ষরে। পরিচিত লেখার মাঝে অপরিচিত কিছু অনুভূতির সংমিশ্রণ। আদ্রি, তোমার ভালোবাসায় নিখাত ছিল আমার প্রতি, তবে তোমার সাথে প্রতারণা করা আমার পক্ষে সম্ভব না। বিয়ের অনেক আগের থেকে আমি একজনকে ভালোবেসেছিলাম। তাকে ভুলে তোমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করতে পারছিলাম না। হয়তো সংসারী হয়ে উঠতে পারিনি বলে চরিত্রহীনা খেতাব পাবো, তবে ভালোবাসাকে ভুলে তোমার হয়ে থাকতে আমি পারবো না। বিয়ের আগে তোমায় সব বলতে চেয়েছিলাম, কিন্তু বাবা মা আমার মুখ বন্ধ করিয়ে দিয়ে ধমকে দিয়েছিল। কিছুই করার ছিল না। আমি জানি তুমি মন থেকে যতটা ভালো ততটাই সাহসী। তুমি খুব সহজে সব কিছুর সাথে মানিয়ে নিতে পারবে, আর আমাদের সম্পর্ক ততটা গভীর নয় যে একে অপরের প্রতি কোনো প্রকার টান অনুভব হবে। ভালো থেকে আদ্রিত, ডিভোর্স পেপারে সাইন করে দিও। ইতি, তোমার প্রাক্তন তন্নি। আদ্রিত মুচকি হেসে চিঠিটা পাশে রেখে দেয়। আদিরা এখনও ঘুমাচ্ছে, গভীর ঘুমে মগ্ন সে। আদ্রিত বুঝতে পারে না এই আগন্তুক মেয়েটার প্রতি কেন মুগ্ধ হচ্ছে আদ্রিত। মেয়েটার ভালোবাসা আগলে রাখার সাহসিকতা দেখে এই মুগ্ধতা, নাকি মেয়েটার শ্যামবর্ণ মুখটায় চাঁদের জ্যোৎস্না মিশ্রিত সৌন্দর্যের আভাস দেখে? নিজের কাছে এমন একটা অহেতুক প্রশ্ন করে বসে আদ্রিত, অথচ তাদের দেখা এই একটা রাতের জন্য। ভোরের আলো ধরিনীর বুক চিরে উপনীত হওয়া মাত্র আগন্তুক মেয়েটা চলে যাবে নিজের গন্তব্য। আচ্ছা, মেয়েটা কোথায় যাবে? তার তো যাওয়ার জায়গা নেই। আগন্তুক থেকে অপরিচিত হয়ে উঠলে কি খুব ক্ষতি হবে? আদিরার ঘুম ভাঙল মাঝরাতে। প্রায় 3:30 বাজছে। ক্ষুধায় পেট চোচো করছে আদিরার। অন্ধকার বাড়িতে আন্দাজ করে রান্নাঘরে পৌঁছে যায় সে। আদ্রিত খাবারের প্লেট সাজিয়ে মেট শেপে রেখে গেছে। আদিরা প্লেট বের করে হাত মুখ ধুয়ে নেয়। অতঃপর খাবারের প্লেটটা হাতে নিয়ে খেতে থাকে। সারাদিনের ক্লান্তি আর ক্ষুধায় এখন খেতে আলোর খোঁজ হচ্ছে না আদিরার। খাওয়া শেষ করে আদিরা দেখলো খাবারের আরেকটা প্লেট ঢাকনা দিয়ে রাখা। আদ্রিত যে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ছে তা আদিরা বেশ ভালোভাবে বুঝতে পারল। আশেপাশে চোখ বুলিয়ে আদ্রিতকে খুঁজে পেল না আদিরা। অবশ্য তার এখন আদ্রিতকে খোঁজাটা অহেতুক একটা বিষয়। কিন্তু আদিরার মন কিছুতেই মানছে না। আচমকা চোখ পড়ল বারান্দার দিকে। রকিং চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ছে আদ্রিত। মাঝরাস্তায় রাতের অন্ধকারচ্ছন্ন পরিবেশটা যেন আদিরার মনে শুভ্র স্মৃতিগুলো নাড়াচাড়া দিল। জমজমাট বাঁধা খেয়ালিপনা উড়াল দিতে মন চাইল। টুং করে একটা হাওয়া শব্দ জানাল দিল যে আদিরার কাছে ফোন আছে। সে তো ভুলেই গেছিল। ফোন হাতে নিতে চোখ পড়ল শুভ্রের নামটা। শুভ্র মেসেজ দিয়েছে। কেন? এখন আবার কি চাই ছেলেটা? আদিরা, বিশ্বাস করবি কিনা জানি না, তবে আমি তোকে এখনও খুব ভালোবাসি। তুই পালিয়ে যাওয়ার পর আব্বুর হার্ট অ্যাটাক হয়। এই মুহূর্তে ছেলের দায়িত্বের কাছে হেরে যায় একজন প্রেমিক। বাবাকে হাসপাতালে রেখে সব দায়িত্ব শেষ করে কাজী অফিসে গিয়েছিলাম। সারাদিন পাগলের মতো খুঁজেছি তোমায়, তুমি নেই। জানি না এই টেক্সট তুমি অবধি পৌঁছাবে কিনা, তবে পৌঁছালে প্লিজ তুমি ফিরে এসো। আমি বাবা মাকে মানিয়ে নিব। তুমি আমার বন্ধু অভির বাসায় এসো। ওখান থেকে তোমার আমার শহরের বাসায় রেখে আসবো।
কয়েকদিন একা থাকতে হবে। বাবা মা মারলে তোমাকে আবার বাড়ি নিয়ে আসবো। শুভ্রের মেসেজ চোখ থেকে পানি ঝরতে থাকে আদিরার। সেটা এখনও কতটা ভালোবাসে আদিরাকে, অথচ সে শুভ্রর পরিস্থিতি না জেনে সে শুভ্রকে বিচার করেছে। ডুকরে ডুকরে কেঁদে ওঠে আদিরা, খুশিতে চোখের পানি বাধা মানছে না। কোনো রকম রাতটা পেরোলে যেন শান্তি পায় সে। ঘুম বুঝি আর ধরা দেবে না চোখ জোরে। কি বুঝলি শুভ্র? প্ল্যান কি কাজে দিবে? মায়ের কথায় উত্তর দেয় না শুভ্র। আপাতত সেও কিছু বুঝতে পারছে না। আজমিরা বেগম আরেকটা পান মুখে পুরে চিবোতে থাকেন। আজরা মেয়েটা তাকে এমন মাইন্ডকার মাইন্ডকার চিপায় ফেলে গেছে যে তিনি না পারছেন মেয়েটাকে বিদায় করতে, না পারছেন ধরে রাখতে। শুভ্রকে দিয়ে মোক্ষম চালটা তো চেলেই নিলেন। এবার দেখা যাক তার পরিণতি কী হয়। শুভ্র ভেবেছিল আদিরাকে খেয়ে রাস্তায় ফেলে দিয়ে আসবে, আপদটা চরিত্রহীন হয়ে বের হতো বাড়ি থেকে। এখন অবশ্য এই মেয়ের উপর আর তেমন রুচি আসে না শুভ্রর। আদিরাকে ঘুমের ওষুধ খাইয়ে বেশ কয়েকবার আদিরার শরীর দেখার তৃপ্তি মিটিয়েছে, তাই হয়তো তার তেমন আকর্ষণ হয় না। অবশ্য আদিরা মেয়েটা দেমাক কত! এই যুগে মেয়েরা প্রেমিক বলতে পাগল, আর আদিরা এখনও প্রেমিকের হাতে হাত রেখে ফুটপাতে হাঁটার কল্পনা বিলাস করে। ব্যাকডেটের মেয়ে কোথাকার! কথাগুলো ভাবতে ভাবতে সিগারেটে আগুন ধরে শুভ্র। আদিরা একবার শুভ্রকে সিগারেট খেতে দেখেছিল, সে কি রাগ আজাইরা এমন ঢং দেখায়। সিগারেট না খাওয়া ছেলে হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না আজকাল। শুভ্রর সাদা শার্টটা ঘামে ভিজে গেছে, ক্লান্ত লাগছে শুভ্রর। বাবা মিথ্যে হার্ট অ্যাটাকের গল্প বলার আগে বেশ ভালো মতো ভাবতে হয়েছে তার সব কিছু। শার্টের উপরে দুটো বোতাম খুলল শুভ্র, মাথাটা ঝিমঝিম করছে। এক বোতল ওয়াইন গলা না ভিজালে আজ শান্তি নেই শুভ্রর। নিকোটিনের বাজে অভ্যাসটা বুঝি এবার চিরসঙ্গী হয়ে উঠল শুভ্রর। আপনি উঠে পড়ছেন? আমায় একটু ঠিকানায় রেখে আসতে পারবেন? এটা কার বাসা? শুভ্র মেসেজ দিয়েছিল আমাকে ওখানে যেতে হবে, ব্যাস। এত কিছু পরে মেয়েটা শুভ্রকে কিভাবে বিশ্বাস করছে ভাবতে খানিকটা সন্দেহের দৃষ্টি হয় আদ্রিতের মনে। তবে আদিরার ব্যাপারে বলার অধিকার আদ্রিতের নেই, কিংবা আগ্রহটাও নেই। আদিরা বিপদে পড়ছিল, আদ্রিত সাহায্য করছিল, গল্প শেষ। গল্পটা এখানে শেষ হলেও পারত, তবে হয়নি। এত সাধারণ কোনো গল্পই সমাপ্তি ঘটে না। আদিরার সাথে চলছিল কোনো এক অঘটন, যার আশঙ্কা আদ্রিত করেছিল। সকলের আড়ালে আদ্রিয়াকে ভোরবেলা বাড়ি থেকে বের করে তার বলা ঠিকানায় পৌঁছে দিল। আদ্রিয়া কাঁধে ঝোলানো ব্যাগের ভারে নুইয়ে পড়ছিল সে। দূর থেকে দেখছে আদ্রিরার চোখে মুখে প্রফুল্লতা, ভালোবাসার প্রাপ্তির মুগ্ধতা, ভালোবাসা পূর্ণতা পাওয়ার তৃপ্তি। আদ্রিতের হিংসে হচ্ছে, খুব হিংসে। আদিরার ভালোবাসা পূর্ণতা পাওয়াটা সহ্য করতে পারবে না আদ্রিত। কারণ কি? তন্নির সাথে তার সম্পর্ক শেষ বলে নাকি আগন্তুক মেয়েটার প্রতি কোনো অনুভূতি সৃষ্টি হয়েছে আদ্রিতের মনে। ফোনটা বেজে উঠল আদ্রিতের। তন্নি কল করেছে। এই ভোর সকালে তন্নি কেন কল করবে আদ্রিতকে? চিন্তা ভাবনা করতে করতে কলটা কেটে গেল। কল ব্যাক করার ন্যূনতম ইচ্ছে হলো না আদ্রিতের। ফোনটা পকেটে ঢুকিয়ে সামনে তাকাতে দেখল আদিরার দিকে কে যেন চুপিসারে এগিয়ে আসছে। এগিয়ে আসা অবধি ঠিক ছিল, কিন্তু লোকটা আক্রমণাত্মক দৃষ্টি কেন এগিয়ে আসছে? মুহূর্তে মস্তিষ্কে সকল নিউরন সঞ্চালিত হয়ে উঠল আদ্রিতে। দ্রুত ছোটে আদিরার দিকে। লোকটাকে আঘাত করার আগে আদিরার হাত ধরে দ্রুত ছোটে সামনের দিকে। আচমকা কি ঘটলো সব মাথার উপর দিয়ে গেল আদিরার। সে তো শুভ্রর খেয়ালে মত্ত ছিল। আচমকা কি এমন হলো যে আদ্রিত তাকে নিয়ে দৌড়াতে লাগলো? আদ্রা নিজেকে ছাড়াতে চেষ্টা করতে অগ্নিদৃষ্টিতে তাকালো আদ্রের দিকে। ভীত আদ্রিয়া চুপচাপ আদ্রিতের সাথে দৌড়াতে লাগলো। একসময় হাঁপিয়ে উঠল দুজনেই। আদিরাকে নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল আদ্রিত। লোকটা আশেপাশে খুঁজে কয়েকটা অশ্রাব্য গালি দিয়ে চলে গেল। আদ্রিয়া রীতিমতো ভয়ে কাঁপছে, অথচ এই মেয়েটার ভালোবাসাটা নেই। বিয়েবাড়ি ছেড়ে পালিয়ে এসেছিল, এখন মনে ভালোবাসা হারানোর ভয় ছিল বলে হয়তো এতটা সাহস দেখাতে পেরেছে। আদিরা নিজেই আবারও হাঁটতে শুরু করলো আদ্রিত। তন্নি এর মধ্যে আরও দুবার কল করেছে। দৌড়াতে দৌড়াতে আর ধরতে পারেনি আদ্রিত। ফোন বের করে কল ব্যাক করতে নিজের খেয়াল হয় ফোনে ব্যালেন্স নেই। ভাগ্যের উপর নাকি নিজের উপর তাচ্ছিল্যে হাসি হাসলো আদ্রিত, নিজেও বুঝল না। এখন কি করব আমি? শুভ্রকে কল করব? করতে পারো, ইচ্ছে তোমার। এমনভাবে কেন কথা বলছেন আপনি? দেখো, আমার মনে হচ্ছে আপাতত কিছুদিন শুভ্র থেকে দূরে থাকাই তোমার জন্য মঙ্গল। কিন্তু আমি থাকবো কোথায়? কাল যেখানে ছিলে সেখানেই? আপনি কেন আমার জন্য নিজের বিপদ বাড়াচ্ছেন? আগন্তুক ব্যতীত কেউ নেই আমি। তবুও আপনাকে বিপদে ফেলে আমি যাচ্ছি না। আদ্রিতের কথায় মায়ায় পড়ে যায় আদ্রিয়া। এই আগন্তুক মেয়ের জন্য কয়টা মানুষ নিঃস্বার্থভাবে নিজের জীবন ঝুঁকি ফেলতে পারে? সে যে পারে সে নিঃসন্দেহে ভালো মানুষের তালিকায় পড়ে। আদিরার মুখে হাসি ফুটে উঠছে। আদ্রিত হাসছে। আদ্রিত লোকটার মাঝে হিমুকে খুঁজে পায় আদিরা। লোকটা এত হাঁটতে পারে যেন হেঁটে নিজের জীবন পার করতে পারে। নিজের এমন ভাবনায় নিজে হেসে ফেলে আদিরা। আদিরা
সামনে থেকে তাড়া দিতেই হাঁটে দ্রুত হাঁটার জন্য। আদিরা মুচকে আসছে। ফুটপাতে হাঁটতে গিয়ে শাড়ির সাথে বাড়ি খেয়ে পড়ে যেতে ধরলো আদিরা। আদ্রি সযত্নে আদিরার হাত ধরে ফেললো। অবাক নয়নে আদ্রিতের দিকে তাকিয়ে রইল আদিরা। তার কতদিনের স্বপ্ন ছিল শুভ্রের সাথে এভাবে ফুটপাতে হাতে হাত রেখে হাঁটবে, কিন্তু শুভ্র তা পছন্দ করতো না। শুভ্রর পছন্দ হুটতোলা রিকশায় দুজনে ঘনিষ্ঠ, অথচ আদিরা চাইতে হুট খোলা রিকশায় শুভ্রর কাছে মাথা রেখে থাকবে। স্বপ্নগুলোর কথা ভাবতেই চোখের কোণে অশ্রু জমে আদিরার। মা, মনে হচ্ছে এসবের থেকে বেরোনো দরকার। শুভ্রর কথায় ক্ষেপে ওঠে আজমেরি বেগম। খ্যাক করে উঠে পানটা মুখ থেকে ফেলে তৃপ্ত দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে থাকে। শুভ্রর কিছুই ভালো লাগছে না এখন। নিকোটিনের মাঝে আর শান্তি নেই। কি যেন একটা মিস করছে সে। আদিরাকে অসম্ভব, এমনটা হতেই পারে না। শুভ্র কেন আদিরাকে মিস করতে যাবে? সে তো আদিরাকে কখনো ভালোই বাসেনি। শুভ্রর মাথা ধরে আসছে। অসহ্য যন্ত্রণা, বুকের ভেতরটা শেষ হয়ে যাচ্ছে তার। কোনো রকমে নিজের ঘরে ঢুকে গায়ে কাঁথা দিয়ে শুয়ে পড়ল সে। গলা অবধি যেন জ্বলে যাচ্ছে। শুভ্র, কেন করলে এমন? ভালোবাসার নামে এত বড় প্রতারণা! সামান্য কটা টাকার লোভে আমাকে এভাবে মেরে ফেলতে পারতে? ধপ করে বসে উঠল শুভ্র। ঘা ঘেমে ভিজে গেছে তার। এখনও কানে বাজছে আদিরের কণ্ঠে বলা কথাগুলো। এসব কি স্বপ্ন ছিল, নাকি আদিরে সত্যি এসেছিল? কিন্তু আদিরে কিভাবে আসতে পারে? এতক্ষণে হয়তো আদিরের লাশটা অবধি মাটি চাপা দেওয়া হয়ে গেছে। ফোন বেজে চলছে অনবরত। উঠে দাঁড়ানোর শক্তি অবধি পাচ্ছে না শুভ্র। আচমকা যেন সমস্ত অনুতাপ অনুভূতি তার যন্ত্রণা ঘাবড়ে চলে এসেছে। হাত বাড়িয়ে ফোনটা রিসিভ করতে কানে ধরে শুভ্র। অপর পাশ থেকে লোকের ক্লান্ত গলা শোনা যায়। ভাই, অনেক চেষ্টা করছি মারার, অনেক খুঁজেছি মাইয়েটারে, কিন্তু আচমকা একটা পোলা লগে উধাও হইয়া গেল, আর পাইলাম না। শুভ্রের মুখে মুচকে হাসি ফুটে ওঠে, কিন্তু তার তো রাগ হওয়ার কথা। আদ্রের কথা ভাবতে আগের থেকে আর রাগ ওঠে না তার, বরঞ্চ মনের মাঝে এক অদ্ভুত রকমের ভালো লাগা সৃষ্টি হয়। এ ভালো লাগার কারণটা অজানা তার। আজমির বেগম চিৎকার করছে। সম্ভবত ঝড় চলছে আজমির বেগম আর শুভ্রের বাবার মধ্যে। শুভ্রের বাবা মানুষটা খুব ভালো করে, তবে তবে ইন্ট্রোভার্ট রকমের। আদিরের জন্য সব কিছু করতেন, তবে তা বাবা অর্থাৎ আদিরের দাদার মাধ্যমে। নিজেকে জাহির করতে চাইতেন না। তিনি জেনে বুঝে আদিরের জন্য একটা ভালো ছেলে দেখেছিলেন, কিন্তু আদিরা পালিয়ে গেল। আজমির ভেবেছিলেন বিপদ, পালিয়ে গেছে। সব সম্পত্তি তার, কিংবা আদিরের দাদা অর্ধেক সম্পত্তি আদিরের নামে উইল করে রেখেছেন। আপনি কিছু খাবেন? রেতে যাব, অফিস আছে আমার। অন্যদিন হলে ছুটি নিতাম, কিন্তু আজ মিটিং আছে একটা। আদ্রিতের কথায় মাথা নেড়ে না বুঝে আদিরা। আদ্রিত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। আদিরা মূর্তির মতো বসে আছে বিছানায়। আদ্রিত তার সাথে কথা না বাড়ায় আদিরার সাথে। চুপচাপ অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। তন্নি আজ দুবার কল দিয়েছে, তাও ভোরবেলা। কারণ কি হতে পারে? বিষয়টা খুব ভাবাচ্ছে আদ্রিতকে। অফিসে ঢুকতেই শুরু হলো শত রকমের কাজের ব্যস্ততা। তন্নি কিংবা আদিরা কারো বিষয়ে তার প্রশ্রয় দিল না আদ্রিত। তন্নি বেশ চটে আছে। সকালে দুবার ফোন দিয়েছিল আদ্রিতকে। আগে একটা রিং বাজতে না বাজতেই ফোন রিসিভ হতো, অথচ এখন দুবার কল করার পরে আদ্রিত কল ধরেনি, উল্টে কেটে দিছে। এত বড় সাহস ওই ছেলে! ডিভোর্স পেপারের সাইনটা পেলে আর ওর ছায়া মারাবে না তন্নি। কথাগুলো ভাবতে আবিদ এসে পেছনে তাকে জড়িয়ে ধরে তন্নিকে। আবিদ তন্নির সেই প্রাক্তন প্রেমিক, যার জন্য তন্নি সব ছেড়ে এসেছিল। আবিদ, কি হচ্ছেটা কি? কি আর হবে, যা দেখছো তাই হচ্ছে। ছাড়ো তো, এমনি মেজাজ গরম হয়ে আছে কেন? পরে বলছি, আগে আমার বের হতে হবে একটু। আবিদ বারবার জিজ্ঞাসা করলে কই যাবে, কিন্তু তন্নি বলছে না। মেয়েটা এই স্বভাব একদম ভালো লাগে না আবিদের। কখনো কিছু বলতে চায় না। তন্নিকে আবিদের বাবা মা মেনে নিবে না, সেজন্য দুজনেই পরিবারে ছেড়ে হোটেলে। এখন দুজনের দরকার একে অপরের বোঝা সাপোর্ট করা, অথচ মেয়েটা কিছু বলতেই চায় না। রাগ উঠে যায় আবিদের। হোটেল থেকে বেরিয়ে যায় সেও। আদ্রিতের বাড়ির সামনে আসতে সবাই বাঁকা চোখে দেখতে থাকে তন্নিকে। ওই দেখ, আদ্রিতের বউ না? নির্লজ্জ বেহ্যামে বর থাকতে আরেক ছেলের লোকে পালাইয়া আবার মুখে চুনকালি মাখাইতে আসছে। আমি পালাইছি তাতে আপনার কোথায় পড়ল খালাম্মা? আমার সাথে বেহুদা কথা বলার আগে বুঝে নেবেন আমি মারাত্মক লেভেলের বেয়াদব। আপনি আমার চরিত্রে প্রশ্ন তুললে, আমি আপনার সংসার নিয়ে প্রশ্ন তুলতে লজ্জাবোধ করব না। মুখের গিয়ে স্ত্রী, বাপ রে বাপ! আয় দেখি, আমার সংসার নিয়ে কী প্রশ্ন তুলবি তুই? বল দেখি। তেমন কিছু না। আপনার বোন যে আপনার বাড়িতে এসে আপনার অগোচরে আপনার স্বামীর সাথে রাত কাটায়, সেসব সবার সামনে না বলাই ভালো। বেহায়া মেয়ে ছেলে! লজ্জা করে না নিজের বাবার বয়সী পুরুষের নামে এসব বলতে? আপনার স্বামী যদি নিজের বোনের মতো বয়সী মেয়ের সাথে শুতে লজ্জা না লাগে, আমার বলতে লাগাটা তো অস্বাভাবিক। ওনাদের বলে দিয়েন আমি প্রায় রাতে বারান্দায় রকিং চেয়ারে বসি, তাই পর্দাটা যেন টেনে দেয়। এখন আমি নই, তবে অন্য কেউ দেখলে তাদের বিপদ।
তন্নির কথা শেষ না হতে ওই মহিলা মুখে কাপড় কুচে চলে গেলেন। তন্নি হাসলো। তন্নি যা বলেছেন সবটুকু সত্যি। তন্নির এই অভ্যাসটার জন্য ছোট থেকে বাবা মা তাকে সহ্য করতে পারতেন না। তন্নি যা বলে মুখের উপর। সমাজের ভয়ে চুপ থাকাটা অভ্যাস তার নেই। গালিগালাজ থেকে শুরু করে কলেজে উঠে সিগারেট, বেহায়াপনা আর বিভ্রান্ত একটা পথে ক্রমশ এগিয়ে চলছিল সে। এরই মধ্যে আবির ছেলেটার সাথে গভীর এক সম্পর্ক। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা আদ্রিতের সাথে দিয়ে দেন তন্নির বাবা মা, কিন্তু লাভ হলো না। আদ্রিত খুব শান্তশিষ্ট ছেলে। খুব রেগে গেলেও তার মুখ থেকে গালি বের হয় না। আর সেখানে তন্নি সামান্য কথাতে গালিগালাজ চলে। তবু আদ্রিত কখনো তন্নিকে বকাঝকা করেনি। তন্নি যখন যা আবদার করছে সাধ্যমতো তা পূরণ করেছে। আদ্রিতের এত ভালোবাসার মূল্য দিতে ব্যর্থ তন্নি। সে কখনো আদ্রিতের যোগ্য হয়ে উঠতে পারেনি। আদ্রিতের বাড়ির দরজায় তালা ঝোলানো একটা স্পেয়ার কি সবসময় থাকে তন্নির কাছে। আদ্রিত সেটা এখনো ফেরত দিতে দেয়নি। চাবি দিয়ে তালাটা খুলল তন্নি। দরজা খুলতে বড় রকমের একটা ধাক্কা খেল সে। সামনে একটা মেয়ে দাঁড়িয়ে, মাত্র গোসল করে বেরোছে। ভেজা চুলের পানিতে জামা ভিজে একাকার। স্নিগ্ধ মুখখানি থেকে যেন সৌন্দর্যের মুক্ত ঝরে পড়ছে। তন্নিও খানিকটা অবাক হয়ে তাকিয়ে থাকে মুখটার দিকে। শ্যামবর্ণের মুখটিতে এমন কি মায়া থাকতে পারে? পরক্ষণে তন্নির মন বলে ওঠে, কে এই মেয়ে? আদ্রিতা হলে অন্য একটা মেয়েকে ঘরে তুলছে। আদিরা হতভম্ব দৃষ্টিতে তাকিয়েছে তন্নির দিকে। কি করবে বুঝে উঠতে অক্ষম সে। এর মধ্যে তন্নি চিৎকার চেঁচামেচি শুরু করলো। ভয়ে আঁতকে উঠল আদিরা। তন্নির চিৎকার শুনে উপরতলার বাসাওয়ালি খালাম্মা দৌড়ে আসলেন। তিনি তন্নিকে খুব যত্ন করতেন। মেয়েটা পালিয়ে যাওয়ার পর বেশ কান্নাকাটি করেছেন তিনি। তন্নির গলা শুনে দৌড়ে আসলেন তিনি। পাশের বাড়ির মহিলারা নতুন ঝামেলার গন্ধ পেয়ে দৌড়ে আসলেন। কুল কুল করে ঘামছে আদ্রিত। মিটিং শেষ করে বের হতে বাড়ি থেকে কল আসছে। খালাম্মা ফোন করে বলেছে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে আয়। আদিতিকে নিয়ে এমনিতে ভয়ের শেষ নেই। আদ্রিতের এখন নতুন কি বিপদ হলো ভাবতেই কলিজা শুকিয়ে আসছে তার। বাড়ির সামনে আসতে দেখে ছোটোখাটো জটলা লক্ষ্য করে বসলো আদ্রিত। ব্যাস, যে যা ভেবেছিল তাই সত্যি হলো। ভেতর থেকে অস্ত্রালীন বাসায় তন্নির চিৎকারের শব্দ আসছে। আদ্রিত ভয়ে কুঁচকে যাচ্ছে। আদিরার অবস্থা ভাবতে গা যেন আরও শিউরে উঠল তার। ভীতু সশস্ত্র হয়ে ভেতরে ঢুকতে আদ্রিত দেখলো আদিরা মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে আছে। আদ্রিকে কেন্দ্র করে আশেপাশের মহিলারা নানান রকম প্রশ্ন করেই যাচ্ছে। মেয়েটা উত্তর দিতে পারছে না। কি উত্তর দেবে সে? তার তো এমনিতে এখানে আসার ইচ্ছে ছিল না। আদ্রিত নিয়ে এসেছে তাকে। সবাইকে সামনে থেকে সরিয়ে আদিরার হাত ধরে কেঁদেই ফেলল। এত অপরিচিতের মাঝে আপন সুগন্ধ তাকে যেন দুর্বল করে দিল। অনবরত চোখ দিয়ে অশ্রু ঝরছে। আদ্রিত কী করবে বুঝছে না। আদ্রিয়াকে সামলাবে নাকি আশেপাশের লোকজনকে বলবে? দূরে দাঁড়িয়ে হাসছে তন্নি। তাচ্ছিল্য এই হাসিটার সাথে পরিচিত ছিল না আদ্রিত। তন্নির মুখে আজ প্রথম দেখছে সেই হাসি। খালাম্মা এসে আদ্রিয়াকে একপাশে বসে পানি দিলেন। আদ্রিয়া খেলো না, চুপ করে জড়সড় হয়ে বসে রইল। আদ্রিত বাবা, এসব কী হচ্ছে? তন্নি পালিয়েছে, ভুল করছে, মানছে। তাই বলে তুমি 2 সপ্তাহ না যেতে আরেকজনকে বিয়ে করে এনেছো? করতেই পারো, কিন্তু আমাদের জানাতে পারতে। আমরা তো মানা কিংবা নিষেধ করতাম না। আমরা চাই দুজন যার যার সাথে থাকবে তার সাথেই থাকো। এক নাগাড়ে কথাগুলো শেষ করছিলেন ভদ্রমহিলা। আদ্রিত মাথা নিচু করে বলেন, আমি বিয়ে করিনি খালাম্মা। মেয়েটা বাড়ি থেকে পালিয়ে এসেছে। ওকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি নিয়েছি, তাই রাস্তায় ফেলে আসতে পারিনি। আদ্রিতের কথা শেষ হতে না হতে এক প্রতিবেশী বলে উঠল, ছি ছি, তাই বলে বিয়ে না করে এক ছাদের নিচে রাত কাটাবে? সমাজটা উচ্ছন্নে যাচ্ছে। বা বরাবরের মতো শান্তশিষ্ট আদ্রিতের মুখে হঠাৎ আজ এক প্রতিবাদী বাক্য শোনা যায়। এক ছাদের নিচে থাকা মানে কি সম্পর্ক স্থাপন? আপনি যদি বিপদে পড়তেন আর একটা ছেলে আপনাকে বাড়ি নিয়ে আসতেন, সে তার মানে কি তার সাথে সম্পর্ক আছে আপনার? ওই ছেলেটাকে যদি আপনাকে ফেলে আসতো, পরবর্তীতে আপনি বলতেন ছেলেটা ভালো না। মহিলাটা চুপ হয়ে গেলেন। আদ্রিতের মুখের উপর আর একটা বাক্য উচ্চারণ করা সাহস অব্দি পেল না। চুপচাপ বেরিয়ে গেল। তন্নি দেখছে আদ্রিতকে অদ্ভুত চোখে। আজ নতুন এক আদ্রিতকে উপলব্ধি করছে। সে আদ্রিত কোনোদিন উচ্চস্বরে কথা বলে না। সে আজ গুরুজনের সাথে এমন রাগী গলায় কথা বলো এই আদিরা মেয়েটার জন্য। কেন? আদিরার সাথে কি সম্পর্ক আদ্রিতের? প্রশ্নগুলি যন্ত্রণা দিচ্ছে তন্নিকে। প্রথমবারের মতো আদ্রিতকে নিয়ে মনে মনে হিংসে হতে থাকে তন্নির। অধিকারবোধ জিনিসটা আজ প্রথম উপলব্ধি হয় তার। আদ্রিতের আগের মতো শান্ত ভঙ্গিতে তন্নির সামনে এসে দাঁড়ায়। কী দরকার আপনার? আদ্রিতের মুখে আপনি ডাকটা আরও পীড়া দেয় তন্নিকে। কথা যেন গলায় এসে বিঁধে যায় তার। আমার ডিভোর্স পেপারে সাইন লাগবে। কল করেছিলাম তোমায়, কল ধরনি। আদ্রিত হাসে, তার ছেলে হাসে। এত তাড়া কিসের মিসেস তন্নি? কয়েকটা দিন ধৈর্য ধরতে পারলেন না? ড্রয়ার থেকে ডিভোর্স পেপার বের করলে আদিত। অন্য সময় হয়তো হয়তো আদ্রিত কখনো সাইন করতো না পেপারে। পারলে তন্নিকে বোঝাতো, কিন্তু আজ সব কিছু যেন স্বভাবের বিপরীত গতিতে চলছে। তড়িৎ গতিতে পেপার সাইন করে দিয়ে
তা তন্নির মুখের উপর ছুঁড়ে মারল আদ্রিত। আদ্রিত থেকে এতটা অপমান বুঝি কখনো হয়নি তন্নি। পেপারগুলো নিয়ে আদিরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তন্নি। অতঃপর আদ্রিতের দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে বেরিয়ে গেল তন্নি। শুভ্র, এই শুভ্র, কই মারলি রে? আজমিরা বেগম চেঁচিয়ে চলছেন। আগে শুভ্রকে চাঁদ বাবা ছাড়া ডাকতেন না, এখন শুভ্রর অকারণে গালি দেন। কারণ ওই যে এখন অবধি আদিরা মেয়েটাকে রাস্তা থেকে সরাতে পারেনি। শুভ্র কেমন যেন হয়ে গেছে, সিগারেট ছাড়া থাকতে পারে না। নেশায় যেন উন্মত্ত হয়ে ওঠে রাত বেরোতে। শুভ্র অন্ধকার ঘেরা মস্তিষ্ক শুধু আদিরাকে খুঁজে। আদিরার হাসি, আদিরার শাসন, আদিরার কান্না, সব কিছু। শুভ্র কি তবে আদিরার প্রেম করল? না, এটাকে প্রেম বলা চলে না। প্রেম আর ভালোবাসা দুটো আলাদা বিষয়। প্রেমকে কখনোই ভালোবাসা বলা চলে না, আর ভালোবাসাকে প্রেম বলা চলে না। শুভ্র কি তবে আদিরাকে ভালোবেসে ফেলল? আমরা এমনই, কাছে থাকতে ভালোবাসার মূল্য বুঝি না। বারবার চেষ্টা করি তাকে দূরে ঠেলে দেওয়ার, অথচ সে যখন দূরে চলে যায় তখন তাকে ফেরানোর জন্য ছটপট করতে থাকে মন। ভালোবাসা এ কেমন মায়া, সময় থাকতে কেউ বোঝে না। শুভ্র ফর্সা চেহারা মুচ্ছে গেছে, মায়াবী চোখে কেমন হিংস্র হয়ে উঠেছে রক্তিম চোখগুলো। আজকাল শুভ্র নিজেরই ভয় লাগে। রাতের অন্ধকারে ক্রমশ দিনের আলোকে গ্রাস করে, আর শুভ্রর মনটা গ্রাস করে আদিরার অনুপস্থিতিতে। না, যে করে হোক মায়ের ষড়যন্ত্রের ফাঁদে আমি আদিরাকে পড়তে দেব না। ফোন হাতে নিয়ে কয়েকটা কাপড় ব্যাগে ঢুকে সবার আলোকে বাড়ি থেকে বের হয় শুভ্র। আদিরের নাম্বারে কল করে যাচ্ছে শুভ্র। রাতের ওই আধারের সাক্ষী রেখে আদিরাকে নিয়ে এক নতুন দিনের সূচনা করবে প্রতিজ্ঞাবদ্ধ শুভ্র। আদিরা ফোন বাজছে। আদিরা নিশ্চুপ। সে সকালতেই নিশ্চুপ। পানির গ্লাসটা এখনও টেবিলে পড়ে আছে, অথচ তা হাতে ধরেও দেখছে না আদিরা। আদিরাকে কী বলবে সেটা ভাবতে বেশ ভাবনায় পড়তে হচ্ছে আদ্রিতের। আদিরা বেশ কিছুক্ষণ পর ফোন তুলল। আদিরা, আমি শুভ্র। কোথায় আছো? তুমি ঠিক আছো তো? আমি যেখানেই থাকি, তোমার পাঠানোর লোক আমি মারতে পারিনি। আদিরা, ভুল বুঝো না আমায়। তোমাকে খুব ভালোবাসি, ফোনে সব বলতে পারবো না। কোথায় তুমি? কেন, আবার লোক পাঠাবেন ওর জন্য? আদিরা, বিশ্বাস করো আমি তোমায় ভালোবাসি। পায়ে পড়ি তোমার। প্লিজ আমাকে একটা সুযোগ দাও সব এক্সপ্লেন করা। পাচ্ছি না, মাফ করবেন। কল কেটে ফোন সুইচ অফ করে দিল আদিরা। আদ্রিত এসে পানির গ্লাসটা বাড়িয়ে দিল। আচমকা আদ্রিতের হাত চেপে ধরল আদ্রিয়া। আদ্রিত চমকে উঠল, কিন্তু সরিয়ে দেওয়ার সাহস পেল না। আদ্রিয়ার মানসিক অবস্থা এখন এতটাই খারাপ যে আদ্রিতের সামান্য একটা অবহেলা আদ্রিয়ার মন ভেঙে চুরমার করে দিতে পারে। শুভ্র ফোনটা হাতে নিয়ে ভাবছে কী করবে। ফোনের ট্র্যাকিংয়ের বুদ্ধিটা মাথায় করে বন্ধুকে কল করে ব্যবস্থা করে রাখে। অতঃপর কাজী অফিসের দিকে এগোতে থাকে। কাজী অফিসে প্রত্যহ থাকে এমন লোকজনের সাথে যোগাযোগ করে যা তথ্য পায়, তাতে আদিরিকে শেষবারের মতো কাজী অফিসের সামনেই দেখা গেছে। অতঃপর কয়েকটা ছেলে আদিরিকে তাড়া করে। কিছু করার ওঠার আগে তারা চোখের আড়ালে হয়ে যায়। আদিরার নিরাপত্তাহীনতার আশঙ্কায় গলা শুকিয়ে আসতে থাকে শুভ্রর। আদিরা কোনো খারাপ কাজে জড়িয়ে পড়তে বাধ্য হলো না তো? অনিচ্ছার সত্ত্বেও শুভ্রর মন বারবার খারাপের বিষয়গুলির প্রতি ইঙ্গিত দিচ্ছে। সৌভাগ্যক্রমে সেদিনের গুন্ডাদের মধ্যে একজনকে পায় শুভ্র। অনেক ধমকানোর পর ছেলেটা বলল একটা পার্ক অব্দি আদিরাকে ফলো করার পর ওরা তাকে খুঁজে পায়নি। শুভ্রের রাগ হচ্ছে এখন, মারাত্মক রাগ। রাগের মাথায় ছেলেটার নাক বরাবর ঘুষি মারে শুভ্র। ছেলেটা কটমট করে তাকায় শুভ্রর দিকে, কিন্তু কিছু করার সাহস পায় না। বাঁকা চোখে তাকিয়ে সেও চলে যায় সেখান থেকে। শুভ্র সেখানেই বসে চিৎকার করতে থাকে। আশেপাশে সবাই অবাক চোখে তাকিয়ে থাকে শুভ্রর দিকে। তন্বীর বিষণ্ণ মনে মেঘলা চিন্তার ভাবনা খেলা করছে। উদাসী বিকেলে বিষণ্ণতা তার মনকে অস্থির করে তুলছে। ঈশান কোণে মেঘের দেখা পাওয়া যাচ্ছে, আবিদ নেই। হোটেলে আশেপাশে নেই আবিদ। কোথায় সে? তন্বীর ভাবান্তর ঘটল। বৃষ্টির ছিটেফোঁটায় বারান্দার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল তন্বী। বৃষ্টির ফোঁটা গ্রিলের সাথে ধাক্কা খেয়ে ছিটকে আসছে তন্বীর গালে। বৃষ্টির ফোঁটা মুগ্ধতা যেন তন্বীর বিষণ্ণ মনকে সজীব করে তুললেও যেমন করে মুছে যাওয়া সবুজ প্রকৃতিকে সজীবতার পরশ বুলায় বৃষ্টির ফোঁটা। তন্বী হাসে, তবে সে হাসি দৃশ্যমান হয় না। তন্বীর ঠোঁটের কোণা প্রসারিত হয় না, তবে মনের মাঝে যে বিষণ্ণতা ঘনঘটা ছিল তা মুছে আনন্দের রৌদ্র দেখা দিতে শুরু করছে। আবিদের কোনো খোঁজ নেই, যেন কয়েক মুহূর্তের ব্যবধানে নিরুদ্দেশ্যে। নিঃসঙ্গতায় গ্লানি যেন মুমূর্ষ তন্বী। নিঃসঙ্গ মস্তিষ্ক খেলা করছে আদ্রিত ছেলেটার সাথে কাটানো কয়েক মুহূর্ত। আদ্রিতের চেয়ে কি বেশি ভালোবাসা আবিদ থেকে? তন্বীর চিন্তাভাবনা ঘুরে ফিরে বারবার আদ্রিতের দিকে ইঙ্গিত করছে, কিন্তু আদ্রিতের কাছে ফিরে যাওয়ার কোনো উপায় নেই তন্বীর কাছে। আদ্রিতের জীবন তো এখন আদিরা মেয়ের দখলে। অবশ্য তন্বী চাইলেও পারত স্ত্রীর অধিকারে এখনও আদ্রিতের জীবনে পড়ে থাকতে, কিন্তু জোর করে কি আদ্রিতের ভালোবাসা পেতে পারত তন্বী? পারবে না। জোর করে ভালোবাসা আদায় করা কখনোই সম্ভব না। তন্বী হাসছে, নিজের প্রতি তাচ্ছিল্যে হাসি। নিজের প্রতি ঘৃণা কাজ করছে তন্বীর মনে, মারাত্মক ঘৃণা। শুভ্র আদ্রিতের বাসার সামনে দাঁড়িয়েছে। ভিতরে যেতে একটা সংকোচ কাজ করছে মনে। যে কেউ তাকে এভাবে তাকে দেখলে উল্টোপাল্টা ধারণা ব্যতীত
ভালো কিছু মাথায় আনবে না, এই সম্ভাবনা শূন্যের কোঠায়। আদিরের নাম্বারে কল দিয়ে যাচ্ছে শুভ্র, কিন্তু ফোন সুইচ অফ লাগছে। আদিরার ফোনে লাস্ট লোকেশন এখনও ট্র্যাক হয়েছে। শুভ্র চিন্তিত মুখটা ঘেমে একাকার। স্তব্ধ বিল্ডিংয়ের দিকে এক মনে তাকিয়েছে শুভ্র। অবশেষে কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেলে শুভ্র। ব্যাগটা ঠিকমতো কাঁধে নিয়ে আশেপাশে লক্ষ্য করে দ্রুত বিল্ডিংটার ভিতরে প্রবেশ করল শুভ্র। 4 তলা বিল্ডিংয়ের প্রত্যেক তলায় একটা করে ফ্ল্যাট। আদিরা এখন কোথায় আছে কিভাবে বুঝবে শুভ্র? মেয়েটা তো কল অবধি ধরছে না। নিচতলার ফ্ল্যাটের দিকে এগোচ্ছে শুভ্র। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে ক্রমাগত। এমনটা হয়েছিল ক্লাস 7-এ থাকতে, সিগারেটের প্রথম ঠোঁট ছোঁয়াতে। বাড়িতে ঝগড়া করে এক বন্ধুর কাছে সব বলতেই সে সিগারেট ধরিয়ে দিয়েছিল হাতে। প্রথম টান দেওয়ার আগে হৃদস্পন্দন এমনিতেই বেড়েছিল। অতঃপর আদিলের প্রেমে পড়েও কখনো হৃদস্পন্দনটা বাড়েনি। মেয়েটার সাথে হুড় তোলা রিকশায় গা ঘেঁষে বসেও বাড়েনি হৃদস্পন্দন, অথচ আজ সে দূরে। তার কাছে যেতেই আজ হৃদস্পন্দন এত ঊর্ধ্বগতিতে। আমরা সবসময় ভাবি অনুভূতিগুলো বুঝি খুব কাছ থেকে উপলব্ধি করতে হয়, অথচ দূরত্ব অনুভবের যে মাত্রা শেখায় তা কাছাকাছি থেকে শেখা যায় না। ভালোবাসার অনুভূতিটা দূরত্বই শিখিয়ে দেয় কল্পনা করতে, শিখিয়ে দেয় ভালোবাসা দূরে থাকার যন্ত্রণা উপলব্ধি করতে। আজমিরা বেগম মুখে পান পুড়ে পায়ের উপর পা তুলে বসে আছেন। স্বামী ইরহান সাহেব বেশ কয়েকবার ঘরের ভেতরে এসে আজমিরাকে কিছু বলার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু বলতে পারছেন না। এবার আজমিরা বেগম চটে গেলেন। এমনিতে সারাদিন শুভ্রের খোঁজ পান না তিনি, তার উপর স্বামীর এমন কাজকর্মের জন্য রক্ত চড়িয়ে দিচ্ছে মাথায়। ইরহান সাহেব ঘরে ঢুকলেন আবার। এই নিয়ে 4 বার চিরুনি হাতে নিয়ে চুল বুলালেন। অতঃপর ড্রেসিং টেবিলের উপর পড়ে থাকা ঘড়িটা হাতে নিয়ে আজমিরি বেগম উঠে ঠাস করে দরজা লাগিয়ে দিলেন। এনালগ যুগের সিনেমার ভিলেনের মতো তেড়ে আসলেন ইরহাম সাহেবের দিকে। ইরহাম সাহেব ভয়ে আটকে উঠলেন। কী হয়েছে? সকাল থেকে গুনে গুনে 4 বার ঘরে ঢুকে চুল আঁচড়াচ্ছে। অফিস যাবে না বুঝি? কিছু বলবে তো বলে ফেলাও। এত ঢং করে কেন? মাইয়া মানুষের মতো। ঢং? কিসের ঢং? সরো তো, আমার অফিসে বহুত কাজ আছে। তাহলে এখনও যাওনি কেন? স্যার দেরিতে যেতে বলছেন। হয়েছে, বুঝেছো? এখন রাস্তা ছাড়ো। কী বলবে বলো, তারপর যাও। তোর ওই ঢং দেখার লাইগা বসে নেই আমি। ছি ছি ছি, লজ্জা করে না স্বামীকে তুই করে ডাকতে? এখনো অবধি তোর ঘাড় মটকায়নি, হেইডা তোর বাপের ভাগ্য। কি বলবি বল তাড়াতাড়ি, রাগ চড়াস না মাথায়। আজমি, এমন করছো কেন তুমি? জিনে ধরলো নাকি তোমায়? ও আল্লাহ, আমার কলিজার টুকরো বউটারে কোন শয়তানের জিনের বচ্ছয় পড়লো খোদা। তুই থামবি ইতরের বাচ্চা? যা বলবি সেটা বলে বিদায় হয়। বলেছিলাম না বাবা আদিরার নামে যা লিখে দিয়েছে তা ওকে দিয়ে আমার মেয়েটাকে শুভ্রর বউ করে আনলে হয় না? কি বললি তুই? তোর খুব বার বাড়ছে। তোর সাহস হয় কী করে আমার টাকাতে ওই মেয়ে ছেলের ভাগ বসাইতে? ওরে আমি ফুটো করিয়েও আমি দেব না। বের হ তুই, বের হ আমার ঘর থেকে। আজমির বেগম লাঠি নিয়ে তেড়ে আসলেন ইরহাম সাহেবের দিকে। ইরহাম সাহেব অফিসের ব্যাগটা নিয়ে কোনোরকম পালিয়ে বাঁচলেন। আজমির বেগম মাথায় হাত দিয়ে বসলেন। এত রাগ কখনো হয়নি তার, অথচ এই টাকার ময়ে তিনি হাসতে কাঁদতে ভুলে গেছেন। বুকের ভেতর চিনচিন করছে, গলা শুকিয়ে আসছে। আচমকা আজমির বেগম বুকে হাত দিয়ে কাতরাতে কাতরাতে নিচে পড়ে গেলেন। আদিরার সামনে বসে আছে শুভ্র, পাশেই দাঁড়ানো আদ্রিত। শুভ্রর দিকে তাকিয়েছে আদিরা। ছেলেটার মুখের দিকে তাকাতেই যেন গলা শুকিয়ে আসছে আদিরার। এত চাপা কষ্ট কি শুভ্রর মুখমণ্ডল জুড়ে? এমন বিষাদের ঘনঘটা, নাকি এ আবার ভালোবাসার নামে নতুন কোনো খেলা? অবিশ্বাসের ভঙ্গিতে শুভ্রর দিকে তাকাতে শুভ্র আদিরা হাত জোড়া ধরে তার পায়ের কাছে বসে কাঁদতে থাকে। বিশুদ্ধ জলের ফোঁটা বয়ে গেল গাল বেয়ে। একটা ছেলে একটা মেয়ের সামনে তখনই মাথা নত হতে পারে যখন সে মন থেকে মেয়েটাকে ভালোবাসে। অহংকার, অহমিকা, জেদ, রাগ, অভিমান সব ভুলে একটা মেয়ের সামনে নত হতে ভালোবাসা ছাড়া আর কী কারণ লাগতে পারে? আদ্রিত দূরে দাঁড়িয়ে দেখছে। অবশেষে আগন্তুক মেয়েটা চিরকাল আগন্তুক থেকে যাচ্ছে। স্মিত হাসল সে। শুভ্র হাত বাড়িয়ে আদিরার গাল স্পর্শ করলো। আদিরার গাল বেয়ে পড়া অশ্রুফোঁটা মুছে দিয়ে উঠে দাঁড়ালো। অবশেষে আগন্তুক মেয়েটার প্রেমে গেল। এখন তোমরা যেখানেই থাকো সুখে থাকো, এটাই প্রার্থনা করি। ধন্যবাদ ভাইয়া, আপনি না থাকলে আদিরার কি হতো? আমি আপনার কাছে চিরঋণী। আর ঋণী হয়ে থাকতে হবে না। তোমাদের নিরাপদে পৌঁছে দিতে পারলে আমি খুশি। সব ভালোভাবে সম্পন্ন হতে যাচ্ছিল, কিন্তু শেষটা যেন সুন্দর হলো না। আমার অংশের সম্পত্তি আমাকে দিয়ে দিন শুভ্র ভাইয়া। আমি পড়াশোনা শেষ করে আমার স্বপ্ন পূরণ করব। লইয়ারে হওয়ার স্বপ্নটা আব্বু দেখিয়েছিল, পূরণের দায়িত্ব আমার। আপনি আমায় ভালোবাসেছেন ঠিকই আছে, কিন্তু আমি না আপনার কে মাপ করতে পারবো না। না, ভালোবাসতে পারবো। আদিরের কথায় থমকে যায় শুভ্র। মনের ভেতর রিজেক্ট ঘাটা লুকিয়ে হেসে বলে, বেশ তো, তোর স্বপ্ন পূরণের সবটুকু সহযোগিতা করবো আমি। প্রেমিক না হয়ে কিন্তু বন্ধু হয়ে তো করতে পারি। যদি কখনো তুই এক পা
এগোতে পারিস আমাদের সম্পর্কের জন্য, তবে তোকে অর্ধাঙ্গিনী করে নিব, তার পূর্বে না। আর এই নে তোর প্রপার্টির কাগজ। আসার সময় লুকিয়ে এসেছিল। মা কখনোই চান না এই সম্পত্তি তার হোক। যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছাড়তে হবে তাকে। বন্ধু হিসেবে থাকতে চাই, অন্তত তুই স্বনির্ভর হ। আগ অব্দি আদ্রিত দেখছে, চেয়ে চেয়ে দেখছে দুটো হৃদয়ের ক্ষরণ। এই ক্ষরণ কতটা দীর্ঘস্থায়ী হবে তা জানা নেই আদ্রিতের। তবে আদিরার চলে যাওয়াটা হয়তো কারণ আদ্রিতের বুকে চিনচিন ব্যথা। আজমিরা বেগম হার্ট অ্যাটাক করছেন, ইরাম সাহেবকে জানানো হয়েছে, কিন্তু তিনি তার অফিসে নেই। ইরাম সাহেব যেন নিরুদ্দেশ, অফিসের নাম করে কোথায় গেছেন তিনি জানেন না। এদিকে সুব্রত আগেই নিরুদ্দেশ। আজমিরি বেগমকে পড়ে থাকতে দেখে কাজের মেয়ে ডাক্তারের কাছে নিয়ে আসেন। আজমির বেগমের পরিবারের একমাত্র দুঃসম্পর্কের বোনের মেয়ে রজনী নাম। প্রথম স্বামী ফেলে আসার পর ঘর বাঁধেনি সে। বাবার কিছু টাকা ছিল আর এক বাড়ি। সে বাড়ি ভাড়া দিয়ে যা টাকা আসে তাতে তার ভালো মতো খাওয়া দাওয়া হয়ে যায়। রজনী খালা আজমিরের অশোকে দেখতে এসেছিল। সেই কল করে ইরাম সাহেবের অফিসে। কল করে জানতে পারল ইরাম সাহেব ২ মাস আগে রিটায়ার্ড করে পেনশনের টাকা নিয়ে চলে গেছে। কথাটা আজমিরি বেগমকে কিছুতেই বলার সাহস পাচ্ছে না রজনী। আজমির বেগম কাতরাচ্ছেন। বুকের ব্যথায় নাকি মনের দুঃখে উপলব্ধি করলে না রজনী। চুপচাপ আজমির বেগমের মাথার কাছে বসে থেকে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আজমিরি গলা থেকে কেবল শুভ্রর নামটা উচ্চারিত হচ্ছে। রজনী কৌতূহল সৃষ্টি হয় শুভ্র ছেলেটার প্রতি। শুভ্র হুমায়ুন আহমেদের গল্প পড়ত রজনী। ১৬ বছর পর পর বিয়ে হয়ে গেল আর রজনীর গল্প পড়া হয়ে ওঠে না। এখন বয়স চলছে ২০। মুখের সৌন্দর্য আর শরীরের যৌবন সবই আকর্ষণীয় আছে আগের মতো। তবে আগের স্বামীকে বেঁধে রাখতে পারল না মেয়েটা। হয়তো স্বামীর মনের মতো উপভোগ্য হতে পারেনি রজনী। এই সমাজে তথাকথিত পুরুষগুলো মেয়েদের ভোগের বস্তু ব্যতীত কিছু মনে করে না। তাদের সাপেক্ষে মেয়ে মানে চাহিদা পূরণের বস্তু। সে যদি যথাযথ চাহিদা পূরণ করতে সক্ষম হয়, তবেই সে লক্ষ্মী গুণবতী স্বামীকে ভালোবেসে বেঁধে রাখতে শিখেছে। এটা কি আদৌ ভালোবাসায় বেঁধে রাখা, নাকি শরীর বিলিয়ে বেঁধে রাখা? রজনী চেয়েছিল একটা সংসার, ভালোবাসার সংসার, যে সংসারে স্বামী তাকে প্রাণ দিয়ে ভালোবাসবে। স্বামীর ঘামাত্ম মুখটা আঁচল দিয়ে মুছে দিবে রজনী। রাত হলে পূর্ণিমা চাঁদের সৌন্দর্য উপভোগ করবে দুজনে, কাঁধে মাথা রেখে হাতে হাত রেখে। অথচ সেটা অপূর্ণই রয়ে গেল চিরকাল। অপূর্ণ স্বপ্নগুলো বড্ড যন্ত্রণা দেয় রজনীকে। আগে প্রচুর কষ্ট হতো যখন স্বামী তাকে তালাক দিয়ে বাড়িতে রেখে যান। রজনীর বাপের বাড়ি চলে আসার পরপর দুঃখে কষ্টে বুকে ব্যথায় বাবা পরাপর চলে যান। মাও কটা দিন রজনীকে সান্ত্বনা দিতে দিতে একসময় রজনীকে ফেলে পাড়ি জমালেন পাড়াপাড়ে। একা হয়ে গেল রজনী। উপরতলা ছোট্ট ঘরটা ভাড়া দিল। ভাড়াটে পিচ্চি মেয়েটার সাথে দিব্যি সময় কেটে যেত। বিষাদমাখা অতীতকে পেছনে ফেলে রেখে দিব্যি ভালো আছে রজনী। নার্স এসে বলে গেছে রোগীকে ওষুধ খাইয়ে আর বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। রজনী পড়ল মহাবিপদে। খালা ঘুমাচ্ছে। বাড়ি ফিরে যদি খালা খালুর সাথে দেখা করতে চায়, কি বলবে রজনী? স্বামীর পেনশনের টাকা নিয়ে কোথায় চলে গেল? এটা কি সহ্য করতে পারবে খালা? আদ্রিতের হাত আঁকড়ে ধরে আদিরা যেন বিশ্বস্ত একজন বন্ধুকে ছেড়ে যাওয়ার ভীতি কাজ করছে তার মনে। শুভ্রর চোখের জল। আদ্রিত আদিরার হাত ছেড়ে দেয়। আদ্রিত চলে যেতে উদ্যত হয়। শুভ্র আদিরাকে নিয়ে বেরিয়ে যায় আদ্রিতের বাড়ি থেকে। বারান্দায় দাঁড়িয়ে আদ্রিয়ার চলে যাওয়া দেখতে ব্যস্ত আদ্রিত। সারাক্ষণ আদিরার ছায়া অবধি দৃশ্যমান ছিল। ততক্ষণ আদ্রিত বারান্দায় দাঁড়িয়ে আদিরাকে পর্যবেক্ষণ করছে। আদ্রিত মনে বিচ্ছেদের যন্ত্রণা তো শুভ্রর মনে কাছে পেয়েও দূরে চলে যাওয়ার যন্ত্রণা। সময় ৪:০৭। ভোরবেলা বলা চলে। পাশের জানলার পাশের সিটে হেলান দিয়ে বসা আদিরা। শুভ্রের জার্নিতে খুব প্রবলেম হয় তা জানাইয়াছে আদিরায়, কিন্তু আজ শুভ্রর যেন কিছুই হলো না। রক্তিম চোখ নিয়ে চুপচাপ ট্রাভেল করছে সে। এখন আদিরার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে শুভ্র। আদিরা চাইলেও পারে শুভ্রকে সরিয়ে দিতে, কিন্তু আজ কেন যেন এই মুহূর্তে সেও দুর্বল হয়ে পড়েছে শুভ্রের প্রতি। শুভ্রের হাত আদিরার কোলের উপর রাখা। আদিরা শুভ্রের হাত নিয়ে হাতের মুঠো নেয়। বাচ্চাদের মতো করে শুভ্রের হাতে চুমু খায়। নড়ে ওঠে শুভ্র। সাথে সাথে হাত ছেড়ে দেয় আদিরা। চোখ ভিজে ওঠে তার। আজও সে শুভ্রের প্রতি দুর্বল, কিন্তু পারছে না শুভ্রের কাছে ফিরে যেতে। নিয়তি এমন দোটানায় তাকে না ফেললে কি এমন ক্ষতি হতো? আদিপ, কোথায় তুমি? গতকাল থেকে আমি হোটেলে একা। ডিভোর্স পেপার কোর্টে সাবমিট করতে হবে। কই তুমি? আমি কাজে ব্যস্ত। কী কাজ? আমি তোমার অফিসে কল দিয়েছিলাম, তুমি অফিসে যাওনি। অফিসের কাজে বাইরে আছি। আমাকে এতটা বোকা ভাবো তুমি? অফিসের কাজে বাইরে গেলে তোমার অফিসের বসও জানতো। তুমি আমায় সন্দেহ করছো? সন্দেহ ভুল হলে ভালো আবিদ। আমি আগামী ১ ঘন্টার মধ্যে তোমাকে বাড়িতে দেখতে চাই। অর্ডার করছো? ইনসিস্ট। অপর পাশ থেকে কল কেটে ল্যান্ডলাইনে ফোন রেখে দেয় তন্নি। আবিদ উঠে বসে। তানিয়া মেয়েটা
এখনও বিছানায়। আবিদের ৯ নম্বর গার্লফ্রেন্ড। ভেবেছিল তন্নির পর অন্য কারোর সাথে রিলেশনে যাবে, কিন্তু তন্নি মেয়েটা তো বিয়ে অবধি পৌঁছে গেল। পরপুরুষের জন্য স্বামীকে ছেড়ে আসা মেয়ে। তাকে নাকি বিয়ে আগে ছোঁয়া বারণ, নষ্টামি করে আবার সতী সাজে। তন্নির প্রতি তাচ্ছিল্য প্রকাশ করে তানিয়া মেয়েটার দিকে চোখ টিপ মেরে শার্ট গায়ে জড়ায় আবিদ। চুলগুলো হাত বুলাতে বুলাতে হোটেল রুমে থেকে বেরিয়ে তন্নির উদ্দেশ্যে বেরোয়। তন্নি মেয়েটার প্রতি আর রুচি আসে না আবিদের। এতদিন সাথে থাকার পরও ছুতে অবধি দেয় না। কথাগুলো ভাবতেই তন্নির প্রতি রাগ মাথায় চড়ে বসে আবিদের। মুহূর্তে তানিয়ার সাথে কাটানো রঙিন মুহূর্তগুলো মলিন লাগে। তন্নিকে যে কোনোভাবে হাসিল করার কামনা থেকে গভীরতর হতে থাকে মনে। তন্নির প্রতি রাগ ক্রমশ বাড়তে থাকে আবিদের। দরজার ঠিক পাশে দাঁড়িয়ে আছে তন্নি। আবিদ আসার প্রতীক্ষা করছে সে। মাথায় ঘুরপাক খাচ্ছে আদ্রিত আর আদিরার কথা। কোন এক অজানা কারণে আদ্রিতের পাশে অন্য কাউকে মেনে নিতে পারছে না তন্নি। আবিদ আসে। তন্নির চিন্তিত মুখ দেখে শয়তানি হাসি ফুটে ওঠে তার মুখে। হোটেলের দরজা বন্ধ করে ক্রুর হাসি হেসে এগোতে থাকে তন্নির দিকে। আবিদের পরিবর্তনের ভাবভঙ্গি তন্নির মনে ভয় ধরিয়ে দেয়। তন্নি পেছাতে গেলে আবিদ তার চুলের মুঠি ধরে কাছে নিয়ে আসে। ব্যথায় কাঁকিয়ে ওঠে তন্নি। আবিদের নোংরা দৃষ্টি তন্নির সারা শরীর বিচরণ করছে। ঘৃণায় গা রিরি করছে তন্নির। তন্নির মুখের থেকে আঘাতের দিকে আবিদ। আদ্রিত অফিসে যায়নি আজ। বাসাতে বন্দি রেখেছে নিজেকে। বারান্দা থেকে সত্যি মন চাচ্ছে না তার। ফোনটা বাজছে কারো। রিংটোন অচেনা। রুমে আসতে আদ্রিতের চোখে পড়ে আলমারি এক কোণে তন্নির ফোনটা পড়ে আছে। তন্নি ফোন এখানেই ফেলে গেছে। তন্নির ফোনের ওয়ালপেপারে আবিদের ছবি। দীর্ঘশ্বাস ফেলে আবিদ। সে যাকেই ভালোবাসে সেই তাকে ছেড়ে গেছে। এটা কি তার ভুল নাকি নিয়তির খেলা ঠিক বুঝে উঠতে পারে না সে। সব কিছু কেমন যেন ধোঁয়াশা লাগছে আদ্রিতের। সব কিছু যেন তার অনুপস্থিতি ঘটে যাচ্ছে। সে যে আদৌ বেঁচে আছে কিনা এ নিয়ে সন্দিহান। তন্নির ফোনটা চেক করতে গিয়ে লাগলো আদ্রিত। আচমকা এমন কিছু জিনিস ধরা দিল আদ্রিতের চোখে, যার কারণে সবকিছু উল্টোপাল্টা লাগতে শুরু করলো আদ্রিতের। সময় পেরিয়ে গেছে অনেকটা। আবিদ তন্নিকে ধর্ষণের চেষ্টা করার দায়ে এখন জেল খাটছে। আদ্রিতের কাছে ফিরছে তন্নি। তবে তাকে আর কেউ মেনে নেয়নি। না তার পরিবার, না আদ্রিতের পরিবার। হয়তো আদ্রিত নিজেও পারেনি তন্নিকে মেনে নিতে, কিন্তু প্রকৃতপক্ষে ছেলেদের প্রথম ভালোবাসাটাই শেষ ভালোবাসা হয়। এরই দরুন আজ আদ্রিতের মন জুড়ে শুধু তন্নি। তবে মাঝে মাঝে অস্থির মনটা আদ্রিরাকে মনে করে। আদ্রিয়ার প্রতি যে আদ্রিতের একটা দুর্বলতা কিংবা ভালো লাগার অনুভূতি ছিল, তা কখনোই অস্বীকার করতে পারবে না আদ্রিত। বিষয়টা তন্নি উপলব্ধি করে, কিন্তু তার কিছু করার নেই। ভুলের সূচনা সেই করেছিল। আগন্তুক মেয়েটার প্রতি আদ্রিত হয়তো দুর্বল হতো না, যদি তন্নি আদ্রিতের ভালোবাসাকে তাচ্ছিল্য করে ফেলে যেত না। তন্নি এখন আগের মতো নেই, সম্পূর্ণ বদলে গেছে। আগে সে রাগী বকে যাওয়া তন্নি এখন শান্তশিষ্ট সংসারী। আদ্রিত বরাবর চুপচাপ। প্রিয়জন ব্যতীত তন্নির সাথে তার কোনো কথা হয় না। প্রিয়জনের কথা বলতে সারাদিন বড়জোর দুবার মুখোমুখি কথা হয় তাদের। সকালের নাস্তা আর রাতের খাবার। এর মধ্যে একটা অঘটন ঘটে গেল। তন্নির বাবা চলে গেলেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে। তন্নিকে বাবার লাশটা অবধি দেখানো হলো না। সবার একটাই কথা, এই দুশ্চরিত্র মেয়ের বাবার লাশ দেখলে তার কবরে আজাব হবে, ঘোর আজাব। সম্পূর্ণ ভেঙে পড়ছিল সে। আদ্রিত চাইতেও যেন তন্নিকে সামলাতে পারছিল না, কিংবা তন্নি চাইছিল না সামলে উঠতে। তন্নির অবস্থা দিনকে দিন খারাপ হতে লাগলো। আদ্রিত নিজের দিক থেকে চেষ্টা করছে যতটা সম্ভব তন্নিকে সামলানো যায়, কিন্তু তন্নি মেয়েটার কোনো ভালো করতে পারছে না সে। তন্নির মানসিক অবস্থার অবনতি আর নিতে পারল না আদ্রিত। আগের মতো ভালোবাসার যত্নে ঘিরে ফেলল তন্নিকে। রোজ অফিসে পৌঁছে তন্নিকে কল করে জানালো, দুপুরে খাওয়ার আগে তন্নিকে জানানো, রোজ বিকেলে ফেরার সময় তন্নির জন্য তাজা বেলি ফুল কিংবা বকুল ফুলের মালা আসা, সব কিছু যেন তাদের ভালোবাসার এক নবসূচনা। তন্নিকে সামলে নিতে শুরু করছে নিজেকে। আদ্রিতের ভালোবাসা তার মনকে আবারও আগের মতো করে তুলছে। সংসারে সে এখন আছে, তবে শান্তশিষ্ট আর নেই। সারাক্ষণ বকবক করে। রোজ রাতে আদ্রিতের বুকে মাথা রেখে সারাদিনের জমানো সকল বলা কথাগুলি না বলা অবধি ঘুম নেই তার। এত সবের মাঝে আদ্রিতের বুকে এক করে সবসময় শূন্য লাগে তার। হয়তো সে শূন্যতা আদিরার জন্য, কিন্তু তন্নি তার হৃদয়ের অনেকাংশ শূন্যতা পূর্ণতার রূপ দিয়েছে। এই সামান্যটুকু শূন্যতার জন্য তন্নিকে ছেড়ে ওই আগন্তুক মেয়েটার প্রতি মন্ত্রমুগ্ধ হওয়ার কোনো জোরালো কারণ নেই আদ্রিতের। থাকলে হয়তো সে হতো না। পড়ন্ত বিকেল, সূর্য প্রায় ডুবে গেছে। তন্নির মনে আজ এক অন্যরকম আনন্দের খেলা। প্রসন্ন মুখে দরজার ঠিক পাশেই দাঁড়িয়েছে। কিছুক্ষণ বাদেই বারান্দা গিয়ে আদ্রিতের আসার প্রতীক্ষা করছে। 6:30 বেজে গেছে, অথচ আদ্রিত আসছে না। সেখানে 5:30টার মধ্যে আদ্রিত আসার কথা। ঘড়ির কাঁটা 7টা ছুঁইছি। চিন্তা যেন মাত্রা ছাড়তে থাকে। শরীর ঘামতে শুরু করছে তন্নির। মাথা ঘুরে ওঠে। আদ্রিত কল করতে যাচ্ছে বারবার। রিং হচ্ছে, কিন্তু কেউ কল ধরছে না। আচমকা কল রিসিভ করলো। অপর পাশ থেকে প্রচুর হইচই। এর মাঝে একটা লোক কর্কশ গলায়
বলে উঠল, এখানে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই স্পটেস। যেখানেই ফোন পড়ে থাকতে গেলাম, তন্নির হাত থেকে ফোনটা পড়ে যায়। স্ক্রিনে স্পষ্ট কয়েকটা দাগের ছোপ দেখা যায়। মেঝেতে বসে পড়ে তন্নি। চিৎকার করে কাঁদতে থাকে তন্নি। হাতের কাছে চুড়িগুলো ভেঙে টুকরো টুকরো রক্তাক্ত হয়ে যায়। সাজানো চুলগুলো জট লাগতে শুরু করছে। কাজল লেপটে গেছে চোখে। আচমকা কলিং বেল বেজে উঠল। তন্নির অন্তরাত্মা যেন কেঁপে উঠল। দরজার কাছে যেতে নিয়ে শাড়ির আঁচল পায়ে লেগে যেতে নেই। সেসব উপেক্ষা করে দৌড়ে দরজা খুলে সে। ঘামার্ত দেহে আদ্রিত বাইরে দাঁড়িয়ে। তন্নি জড়িয়ে ধরে আদ্রিতকে। তন্নির চোখের জলে আদ্রিতের শার্ট ভিজে দেয়। আদ্রিত তন্নিকে শক্ত করে জড়িয়ে রাখে। আদ্রিত সব খুলে বলে তন্নিকে। তন্নির কথায় হেসে ওঠে আদ্রিত। বলে, ফোনটা চুরি হয়ে গেছিল, আর ওই ফোনে ইম্পর্ট্যান্ট কিছু তথ্য ছিল, তাই ফোন খোঁজার চেষ্টা করছিলাম, পেলাম না। ফোন খুঁজতে লেট। চোরটার জন্য মায়া লাগছে বেচারা। তন্নির আগে কটমট করছে। হঠাৎ তন্নি যেন লজ্জা পেতে শুরু করলো। লজ্জায় লাল হয়ে উঠতে থাকলো ফর্সা মুখখানা। আদ্রিত তন্নিকে কোলের উপর বসিয়ে জিজ্ঞাসা করলো, ঘটনা কি? তন্নি লজ্জামাখা মুখে আদ্রিতের বুকে মুখ ডুবিয়ে বলল, আপনি বাবা হতে চলছেন। আদিত কী বলবে কী করবে বুঝে উঠতে পারছিল না। তন্নিকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল সে। শুভ্রর বিয়ে সামনের মাসে। আদিরের সাথে নয়, রজনীর সাথে। শুভ্রর মা আজমিরি বেগমের অবস্থা অন্তত খারাপ। বুকে ব্যথা কাহিল তিনি। কোনো রকম ব্যথা সহ্য করার মতো অবস্থা নেই রজনী। হ্যাঁ কিংবা না কিছুই বলেনি এই বিয়ে সম্পর্কে। সম্ভবত তার মৌনতাকে আজমিরি বেগম হ্যাঁ ধরে নিয়েছে। শুভ্র না করার সাহস পাচ্ছে না। মায়ের শেষ ইচ্ছে এটাই। হয়তো এবার প্রকৃতি চায় সে আদিরিকে ভুলে থাকুক, কিন্তু সেটা সম্ভব না। ও হ্যাঁ, এসবের মাঝে একটা চঞ্চলকর ঘটনা ঘটেছে। তা হলো, ইরহাম সাহেব পালানোর কারণটা শুভ্র খুঁজে বের করছে। অফিসের এক মহিলার সাথে শুভ্রর বাবার কয়েক মাসের গভীর সম্পর্ক। তাই পেনশনের টাকা নিয়ে সেই মহিলার সাথে গাঁটছড়া বাঁধতে চলে গেছে। এই বুড়ো বয়সে বাবার এই কাণ্ডে শুভ্র মোটেও বিচলিত নয়। তার মায়ের মতো মহিলার সাথে থাকা আসলে সম্ভব না। সে এখন মাকে ছেড়ে যেতে পারবে না। আদিরা এখন ব্যস্ত নিজের স্বপ্ন নিয়ে। শুভ্রকে হয়তো আর প্রয়োজন পড়বে না। রজনী আজকাল শুভ্রর উপর একটু বেশি খেয়াল রাখে। প্রস্তুতি নিচ্ছে সংসার সামলানোর। সবাই জীবনের পথে চলার জন্য একজন সঙ্গী পেয়ে গেছে। পায়নি শুধু আদিরে মেয়েটা। সে সবার কাছে আগন্তুক ছিল আর আগন্তুক রয়ে গেল। ল কলেজের টপার হিসেবে তার ভালোই সুনাম হয়েছে। এলএলবি ডিগ্রিটা এখন তার মূল লক্ষ্য। অতঃপর একটা প্রফেশনাল লয়ার হয়ে বাবার স্বপ্ন পূরণ। পড়াশোনার পাশাপাশি টিউশনি আর সম্পত্তির টাকায় জীবন বেশ ভালোভাবেই চলছে। সব কিছু ভালো চলছে। তবে মাঝে মাঝে শুভ্র নামক ভালোবাসার মরিচিটাকে ধরার জন্য তাড়া করে বেড়ায় তার মনে মনে ব্যর্থ চেষ্টা। যা মরীচিকা তাকে ধরা কি আদৌ সম্ভব? শুভ্রর বিয়ের কথা সে জেনেছে কোনো এক মাধ্যমে। জানার পর শুভ্রর কথা মন থেকে মুছে ফেলেছে। অবশ্য মন সাদা পৃষ্ঠা নয় যে কিছু লিখলাম আবার রাবার দিয়ে মুছে দিলাম, এত সহজ তো নয় সব কিছু। তবু চেষ্টা করছে আদিরা। পরিণতিটা হয়তো এমন হবে কেউ ভাবেনি। আদিরা ভেবেছিল হয়তো তন্নি আর ফিরবে না, সে ফিরেছে। শুভ্র ভেবেছিল সে তার আদিরার কাছে ফিরে পাবে, অথচ আদিরা ফিরিয়ে দিল তাকে। আদিরার পরিণতি নিয়ে ভাবার কিছু ছিল না। সে তার জীবনে কাউকে প্রত্যাশা করতে থাকলেও তা ছিল কেবল তার স্বপ্ন, যা তার উপর নির্ভর করে। অবশ্য আদিরা এতদূর আসার ক্রেডিট কিন্তু সে আদ্রিতার শুভ্রকে দেয়। ক্যাম্পাসে অনেকেই ভাবে হয়তো আদিরার জীবনে দুজন পুরুষ ছিল। কেউ ভাবে এরা আদিরাকে একতরফা ভালোবাসত, কিন্তু কেউ ভাবে ছেলেগুলো আদিরা আত্মীয়। অনেকে আজগুবি ভাবনা তাদের। তবে সত্যিটা কারো অবগত নাই। আদিরা মেয়েটা যে দুজনের কাছে আজীবন আগন্তুক ছিল আর আগন্তুক রয়ে যাবে, তা তাদের মস্তিষ্কে বোধগম্য হওয়ার কথা নয়। আগন্তুক। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।